ভাই শব্দটি শুনলেই আমাদের মনে আসে এমন একটি সম্পর্ক যার সাথে মারামারি খুনসুটি। কিন্তু কি এমন পরিস্থিতিতে পড়ে দুই ভাইকে হয়ে উঠতে হয় ভয়ানক সাইকো কিলার। আজকের মুভিটি এমনই দুই ভাইকে কেন্দ্র করে। মুভিটির নাম হ্যান্ডসাম গাইজ। রিলিজ হয় 2024 সালে। আইএমডিবিতে রেটিং 6.5 আউট অফ 10। রটেন টমেটোসে 77% ফ্রেশ। আসসালামু আলাইকুম ইয়াসমিনেশন। তো কেমন আছেন সবাই? আমি ইয়াসমিন আছি আপনাদের সাথে। তো চলুন আজকের মুভি ঘটনা শুরু করা যাক। মুভির শুরু হয় নিউজ চ্যানেল দেখিয়ে। নিউজে বলা হচ্ছে লি স্যাং বিন নামের সেলিব্রিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রোড ট্রিপ থেকে তিনি উধাও এবং তার বান্ধবী বোরাকে মৃত পাওয়া গেছে। লি গ্রুপ থেকে বলা হয়েছে জ্যাকসন নামের একজন ড্রামা ডিরেক্টরের ব্যাপারে, যার বাড়িতে তল্লাশি করে পুলিশ জানতে পারে ক্যামজো এবং পার্ক স্যাং নামের দুই ভাইয়ের ব্যাপারে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে। এরপর আমরা দেখি 666 নাম্বারের একটা গাড়িকে। গাড়িটি ক্যাং এবং স্যাং দুই ভাই চালাচ্ছিল। এই সময়টাতে আমরা লিদের গ্রুপকে দেখি এবং ক্যাং এবং স্যাংকে বের হতে দেখি এবং তারা গ্রোসারি স্টোরে যায়, যেখানে আগে থেকে লিদের গ্রুপ ছিল। এখানে মিনা এবং বোরাকে দেখি। তারা ক্যাংকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তার কাছে অনেকগুলো অস্ত্র ছিল। মিনা এখানে স্যাংকে দেখে অনেক বেশি ভয় পায়, আর স্যাং মিনার হাত ধরে টানাটানি করতে থাকে। আর এটা লিদের গ্রুপ দেখার মাধ্যমে তাদের মধ্যে একটা প্রবলেম হয়। এখানে আমরা দেখি লিদের গ্রুপ ক্যাং স্যাংকে নিয়ে কথা বলছে এবং একটা বিষয় খেয়াল করি যে বেংইয়ংকে তারা অনেক বেশি বুলি করছিল। হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা ছাগল চলে আসে। ছাগলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারা মৃত ছাগলটাকে দেখে এবং ঠিক করে যে ছাগলের সঙ্গে তারা সেলফি তুলবে, মৃত ছাগলের স্মৃতিস্বরূপ। এর থেকে আমরা বুঝতে পারি তারা কতটা কেয়ারলেস। আর এই সময়টাতে মিনা বলে যে আমাদের কি উচিত না ছাগলটাকে কবর দেওয়া। লিসাং উল্টো মেনাকে বোঝায় যে আমরা সবাই ক্লান্ত, এটা আমরা করতে পারবো না। এরপর দেখি ছাগলের বডি রাস্তাতে পড়ে আছে আর তাদের গাড়ি পাশ কাটিয়ে চলে যায়। এরপরে আমরা দেখি কোনো এক বেসমেন্টে পেন্টাগ্রামের ছবি আঁকা। সিন শিফট হয়। আমরা দেখি দুই ভাই মিলে গাড়িতে করে যাচ্ছিল। এক ভাই আরেক ভাইকে বলছে তুই খুব হ্যান্ডসাম। হঠাৎ করে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। এরপর আমরা দেখি দুইজন পুলিশ অফিসারকে। একজনের নাম চই, তিনি আরেকজন পুলিশ অফিসারের সাথে কথা বলছিলেন। এই সময় হঠাৎ করে দেখা যায় যে ক্যাং এবং স্যাং মিলে বস্তাতে করে কিছু একটা তুলছে, আর তাদের লুক ছিল এই রকম এবং বস্তাতে রক্ত মাখা। এটা দেখে পুলিশের গাড়ি তো দাঁড়িয়ে যায়, আর এরপরে জিজ্ঞাসা করে যে এই তোরা কি তুলছিস। আর এই পুলিশ অফিসারের নাম নামডং। পুলিশ অফিসার চই নামডংকে বলে ভালো করে গিয়ে চেক করো, বস্তার ভিতর নিশ্চয়ই লাশ আছে। নামডং গিয়ে চেক করে আর চেঁচিয়ে উঠে বলে স্যার লাশ লাশ, বস্তার ভিতরে লাশ আছে। আর চই এখানে গুলি করার জন্য প্রস্তুত। তখন নামডং বলে স্যার এর ভিতরে তো ছাগলের লাশ আছে। আমরাও দেখি এর ভিতরে ছাগলের লাশ আছে। এরপর তাদের আইডি চেক করে আর চই বলে দেখো তো ভালো করে দেখো এরা ক্রিমিনাল কিনা। এরপর জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ। তখন স্যাং বলে স্যার আমরা এখানে একটা নতুন বাড়ি কিনবো, আর সেখানে অনেক বড় গর্ত করে এর ভিতরে। তখনই চই রেডি হয়ে যায় গুলি করার জন্য। এরপর স্যাং বলে না না আমার তো কাতুকুতি লাগছে, সেজন্য আমি বলছিলাম। তখন আমরা দেখি তার কুকুরটাকে কাতুকুতি দিচ্ছে আর সে হাসছে। চই এটাতে এত বিরক্ত হয়। তখন ক্যাং ভালো করে বলে স্যার আমরা এখানে অনেক সুন্দর দেখতে একটা আমেরিকান স্টাইলে বাড়ি কিনতে এসেছি। অফিসার ডং তাদেরকে চইয়ের হাত থেকে বাঁচিয়ে বলে এই তোমরা যাও তো। আর চই এদিকে বলে ভালো করে খেয়াল রাখতে হবে। এরপর আমরা দেখি তারা গাড়ি নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে এবং যেতে যেতে হঠাৎ করে তাদের গাড়ি থেকে একটা কোদাল পড়ে যায়। সেখানে সেটা ফেলে রেখে চলে যায়। এরপর আমরা দেখি দূরে ব্রোকার দাঁড়িয়ে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আর তাদের বাড়ির সামনে তারা দাঁড়িয়ে আছে। তখন ক্যাং ফোন বের করে বলে এই কোন দিক থেকে মনে হচ্ছে এই বাড়িটা ওই বাড়ি একই বাড়ি। তখন ব্রোকার এসে বলে আরে আমি তো ফিল্টার মেরেছি, আপনাদের সুবিধার জন্য আমি দুইটাই পিকচার একসাথে দিলাম। এরপরে বলে দেখো দরজাও খুলে গেছে, আমাদের ওয়েলকাম জানাচ্ছে। বাড়ির ভিতরে যাই চলো। ভেতরটা তো বাইরের থেকেও বেশি পুরনো ছিল। আর এটাকে দেখে স্যাং খুশিতে বলে আরে ভাই দেখ দেখ এখানে না বেডও আছে। এরপরে সে বলে দেখ এখানে হাঁড়ি পাতিলও আছে। তারপর বলে এখানে আগুন জ্বালানোর জন্য জায়গাও আছে। বলে সে ডিল ফাইনাল করে দেয়। এরপরে আমরা দেখি সাংদের গ্রুপকে, আর এখানেও দেখি বেয়ং এখনও কাজ করতেছে। তাকে দিয়ে সারাক্ষণ তারা খাটায় নেয়। এরপরে আমরা দেখতে পাই দুই ভাই মিলে তাদের গাড়ি থেকে অনেক জিনিসপত্র এনেছে, সেগুলো নামাচ্ছে আর গল্প করছে তাদের 10 বছরের মেহনতের টাকা পুরোটা এই বাড়িতে তারা লাগিয়ে দিয়েছে। তাদের নতুন বাড়ি ঠিক কতটা নতুন ছিল তার একটা ডেমো দেখা যায়। ঠিক এই রকম। এটাকে মনে রাখবেন বন্ধুরা, এটার দরকার পড়বে এরপরে।
হঠাৎ করে তারা একটা বেসমেন্ট আবিষ্কার করে আর দুই ভাই মিলে ঠিক করে তারা বেসমেন্টের মধ্যে যাবে। তখন স্যাং ক্যাংকে বলে, দেখেছিস ভাই, এই জন্য এটার দাম এত বেশি, আমরা জিতছি। এরপরে স্যাং আর ক্যাং মিলে বেসমেন্টের মধ্যে যায়, গিয়ে সেখানে এরকম একটা চেয়ার দেখে যেখানে চেইন আছে, তারপর দেখে পেন্টাগ্রাম। তার প্রথম কথা হচ্ছে, এটা কে এঁকেছে এইরকম বিদঘুটে দেখতে। তারা দুই ভাই এতটা ভয় পায় যে চেঁচাতে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে তারা নিজেদেরকে দেখেই ভয় পায় আর এভাবে চেঁচায়। এরপর দেখা যায় একটা মূর্তির ওপরে পিস্তল, তো ক্যাং সেটাকে হাতে নেয়, পিস্তলটাকে খোলে আর আমরা দেখতে পাই এর ভিতরে 2টা বুলেট আছে। সেটাকে হাতে নেয়। সে প্রথমে যেটা করে সেটা হচ্ছে সুন্দর করে দাঁতের মধ্যে নিয়ে দেখে আর বলে, ভাই এটা চাঁদির তৈরি, আমরা তো বড়লোক হয়ে গেছি। এরপর দেখা যায় তারা ছাগলটাকে কবর দিছে। আর এরপরে স্যাং বসে থেকে দোয়া করে যে তুমি স্বর্গে যাও। ক্যাং বলে, তুই জানিস না ছাগলের স্বর্গ নরক হয় না। স্যাং বলে, হয় না ঠিক আছে, ছাগলকে কেন বলছিস, ও কষ্ট পাবে না। এরপর আমরা সাংদের গ্রুপকে দেখি। বেইয়ং এখনও কাজ করছিল আর সাং মিনের সঙ্গে বসে গল্প করছিল। মিনা হঠাৎ করে বলে ওর খুব ঠান্ডা লাগছে, তো সাং তার নিজের জ্যাকেটটা মিনাকে দেয়। মিনা খুব খুশি হয়। এরপর আমরা বলতে শুনি সাংকে যে তার দাদাও এই গ্রামেরই ছিল আর তিনি বলেছেন এখানে ভূত ছিল। এরপর আমরা এক্সোসিজমের একটা ঘটনা শুনতে পাই যেটা সাং মিনাকে বলছে। এখানে একটা মেয়েকে চেয়ারে বাঁধা ছিল আর সামনে প্রিস্ট আর গ্রামের সবাই দাঁড়িয়েছিল। এখানে আমরা দেখতে পাই সেই পেন্টাগ্রামটি যেটি ওই দুই ভাইয়ের বেসমেন্টে ছিল। এরপর দেখা যায় ডেভিলটি মেয়েটাকে পজেস্ট করে ফেলেছে আর সে পুরোপুরি ডেভিলে পরিণত হয়েছে। আর এখানে ক্রস তার মাথায় ধরা হয়। প্রিস্ট অনেক চেষ্টা করছিল মেয়েটাকে সুস্থ করার, কিন্তু ক্রসটা উড়ে গিয়ে একটা ছেলের গালে লাগে আর এরপরে একটা মানুষের মাথায় লেগে সে সেখানেই মারা যায়। আমরা বুঝতে পারি এটাই সাংয়ের দাদা। প্রিস্টটা একটা ইংরেজ ছিল আর এই সময় সে ডেভিলটা প্রিস্টটাকে এত উল্টাপাল্টা বাজে কথা বলছিল যে প্রিস্টটা প্রচুর রেগে যায়। আর মেয়েটা হঠাৎ করে সেন্সে ফিরে আসে, কিন্তু প্রিস্ট তাকে গুলি করে মেরে দেয়। এরপর সাং মিনাকে একটা পেজ বের করে দেখায় আর বলে এটা তার দাদা তাকে দিয়েছে, ভূত তাড়ানোর মন্ত্র, 1 লাখ টাকা দাম। এরপর আমরা ব্রোকারকে দেখি নানের সঙ্গে কথা বলতে, যে বাড়িটাতে তো বিক্রি করে দিয়েছি, কিন্তু বাড়িতে তো অনেক সমস্যা, যদি তারা বুঝতে পারে তাই আমি পালিয়ে যাচ্ছি। এরপর আমরা গালে কাটা দাগওয়ালা সেই লোকটিকে দেখি যাকে আমরা আগেও দেখেছিলাম, তার নাম বং। তো তিনি অচেতন হয়ে আছেন আর তার কাছে সেই বইটি আছে যেটি এর আগে পৃষ্ঠের কাছে ছিল। এরপর আমরা মিনাকে দেখি, সে আয়নার সামনে দাঁড়িয়ে খুব খুশি হচ্ছিল কারণ সাং তাকে জ্যাকেটটা দিয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি সে সাংকে খুব পছন্দ করে। এরপর আমরা সাংকে দেখি ইয়ংজুনের সাথে বসে থেকে গল্প করতে। সাং এখানে বলে, আমি তো শুধু মিনার সঙ্গে আছি ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত আমি আমেরিকায় যাচ্ছি। মিনাটাতে খুব কষ্ট পায়। এরপর মিনা বোরাকে খুঁজতে বাইরে বের হয়। এ সময় আমরা দেখি স্যাং আর ক্যাং বসে থেকে মাছ মারতেছে আর গল্প করতেছে, ভাই আমরা খুব একা হয়ে গেছি, আমাদের বিয়ে করে নেওয়া উচিত, সংসার করা উচিত। এই সময় হঠাৎ করে তারা মিনাকে দেখতে পায়। মিনা বোরাকে ফোন দিতেছিল আর বোরা ফোন তুলতেছিল না। বোরা তখন অন্য কিছুতে ব্যস্ত। আর এই সময় মিনা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, চেঁচামেচি শুরু করে, যেটা বোরাও শুনতে পায়। এরপরে মিনা এই অবস্থাতে ক্যাং আর স্যাংকে দেখে আর সে উদ্ভট কিছু চিন্তা করে পিছনে আগাতে আগাতে হঠাৎ করে পানির মধ্যে পড়ে যায়। আর তাকে বাঁচাতে ক্যাং আর স্যাং হিরোর মতো কাপড় চোপড় খুলে ফেলে আর এরপরে ক্যাং ওই অবস্থাতেই লাফ দিয়ে দেয় আর ওপরে স্যাং দাঁড়িয়েছিল। এরপরে দেখা যায় সে একদম হিরোর মতো করে মিনাকে উঠায় নিয়ে চলে আসছে। এসে তার চুল নাই, বাট সে চুল ঝাড়তেছিল আর কি। এরপরে ক্যাং মিনাকে উঠায় নিয়ে আসার পরে চেক করতে থাকে যে তার কোনো শ্বাস প্রশ্বাস আছে কিনা। তো দেখা যায় যে নাই। তখন সে পাম্প করতে থাকে আর স্যাংকে বলে, এই তুই শ্বাস দে, শ্বাস দে, তাড়াতাড়ি শ্বাস দে, আমি পাম্প করতেছি, তুই শ্বাস দে। শ্বাস দেওয়ার জন্য আগায় যায় আর এই সময়টাতে মিনা জায়গা পেয়ে যায়। আর এইভাবে দেখে, তাদের দুজনের এইভাবে হাসি দেখে সে তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখন তারা খুব খুশি ছিল যে মিনা জেগে উঠেছে, বাট মিনার অবস্থা সেই, মিনা তো খুব ভয় পেয়ে গেছে। আর এইভাবে দুইজনকে মেরে মিনা দৌড় দেয়। আর এরপর হঠাৎ করে সে ঘুরে আসে আর বলে, ও আমি তো ভুল দিকে যাচ্ছি, আমার তো অন্যদিকে যেতে হবে। তারপর সে অন্যদিকে যাওয়ার সময় এইভাবে লাফ দেয় আর তখন এইভাবে পড়ে থাকতে দেখে। ক্যাং আর স্যাং ভাবে একে তো ফিরে যাওয়া যাবে না, চলো নিয়ে যাই। আর তখন নিয়ে যাওয়া অবস্থাতে তাদেরকে জেসন আর বোরা দেখে ফেলে। তারা ধরে নেয় যে মিনা কিডন্যাপ হয়ে গেছে। এরপর আমরা সেই পেন্টাগ্রামটাকে দেখতে পাই
আর এরপর দেখি ক্যাংদের বাসাতে কিছু তো একটা হচ্ছে, তাদের কুকুরও সেটা দেখে ভয় পাচ্ছিল। এরপর হঠাৎ করে দরজা আপনা আপনি খুলে যায় এবং আপনা আপনি লেগেও যায়। এরপর দেখা যায় ছাগলের কবর থেকে ছাগলের পা বের হয়েছে। এরপর দেখা যায় বৃষ্টি হচ্ছে আর এদিকে শক সার্কিটও হয়ে যায়। তখন বোড়া এসে সবাইকে জানায় যে তারা মিনাকে কিডন্যাপ হতে দেখেছে। এই সময়টাতে সাং বলে যে আমাদের পুলিশকে ফোন করা উচিত, কিন্তু ফোন তো পাচ্ছি না। ফোন কোথায়? ও আচ্ছা, ফোন তো জ্যাকেটের পকেটে, আর জ্যাকেট তো মিনার কাছে। এটা শুনে সবাই তো একদম হকচকিয়ে যায়, কারণ তাদের ফোনের মধ্যে অনেক সিক্রেট কিছু ছিল। এই সময় আমরা মিনাকে ট্রাকে বাঁধা অবস্থায় দেখি, আর ক্যাং আর স্যাংয়ের হাতে তখন ফোন ছিল, আর ফোনে অনেক প্রাইভেট ফটো ছিল সাংদের গ্রুপের। আর তারা যে খুব একটা সুবিধার না, সেগুলো আমরা এগুলো দেখেই বুঝতে পারি। আর এই সময় ক্যাং আর স্যাং ভাবে যেগুলো তারা মিডিয়াতে দিবে আর এর মাধ্যমে তারা বড়লোক হয়ে যাবে। তাদের এক্সপ্রেশনটা ছিল এমন। এরপর আমরা দেখি সাংদের গ্রুপ বৃষ্টির মধ্যে বের হয়েছে মিনাকে খুঁজতে। কারো ফোনে নেটওয়ার্ক ছিল না। এই সময়টাতে সাং বেয়ংয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর বলে তুই গিয়ে পুলিশকে ডেকে আনবি। এই সময়টাতে আমরা দেখি ক্যাং আর স্যাং মিলে মিনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। গাড়ির চাকা কাদার মধ্যে আটকে যায়। স্যাং ঠেলতে থাকে, ক্যাং এদিকে চালানোর চেষ্টা করে। এই সময় হঠাৎ করে গাড়িতে ধোঁয়া হয়ে যায় আর মিটার পুরোপুরি ডাউন হয়ে যায়, অর্থাৎ গাড়িটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই সময় আমরা বেয়ংকে দেখি, সে খুব খুশি হচ্ছে, কারণ সে চাচ্ছিল যে ফোনের সব কিছু লিক হয়ে যাক, কারণ তার সাথে সবাই খুব খারাপ ব্যবহার করে। এই সময় আমরা দেখতে পাই বেয়ংয়ের গাড়ির সামনে হঠাৎ করে ছাগলের আত্মা চলে এসেছে। বেয়ং হঠাৎ করে ব্রেক করার ফলে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ছাগলের আত্মা গাড়ির ভেতরে চলে আসে। এই সময়টাতে বেয়ংয়ের সঙ্গে ছাগলের আত্মার একটা ফাইট দেখা যায়, আর সেখান থেকে সে বাঁচার জন্য তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে দৌড় দেয়। এরপর আমরা দেখতে পাই সকাল হয়ে গিয়েছে আর মিনাকে আমরা এই অবস্থাতে জাগতে দেখি, একদম লাশের মতো করে তাকে মোড়ায় রাখছে আর কি। এরপরে মিনা ওঠার চেষ্টা করার ফলে আর কি বিছানা থেকে পড়ে যায়। তো মিনা ওঠার পরে প্রথমেই সে দেখে বাইরে, আর বাইরে সে দেখতে পায় ক্যাংকে। এরপরে সে চুপি চুপি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে তার সব জিনিসপত্র নিয়ে। সে আস্তে আস্তে এগোতে এগোতে সে দেখে স্যাংকে এইভাবে সে রান্না করছে। সে তো খুব ভয় পেয়ে যায়, আর স্যাংকে দেখে সেরকমই লাগছিল। এরপর সে রড দেখতে পেয়ে সে সেটাকে নিয়ে নেয়। আর এই সময় সে হঠাৎ করে ক্যাংকে দরজার বাইরে দেখে মেরে দেয়, আর সেটা ভাগ্যক্রমে দরজার ওপরে আটকে যায়। এরপরে সে নিজেই নিচে বসে এভাবে কান্না করতে থাকে, তোমরা আমাকে ধরবে না, আমাকে ধরবে না, আমি তোমাদেরকে মেরে ফেলবো। এরপর আমরা দেখি স্যাংকে, স্যাং মিনার জন্য অনেক কিছু রান্না করেছে। মিনা স্যাংয়ের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলছিল। আর এই সময়টাতে আমরা দেখি বাইরে তাদের গ্রুপ এসে হাজির। তারা ঠিক করে ইয়ংজুন চেক করতে যাবে যে আসলে ভিতরে কি হচ্ছে। ক্যাংকে তখন দেখা যায় কাট কাটতে, বেয়ংকে তখন দেখা যায় ঘরের ভিতরে উকি দিতে। আর সে স্যাং এবং মিনাকে এইভাবে দেখে অন্য কিছু ভাবে, কিন্তু তখন আমরা দেখি যে তারা কে থালা বাসন ধুবে সেটা নিয়ে টানাটানি করতেছিল। এদিকে দেখা যায় ক্যাং গাছ কাটতে কাটতে হঠাৎ করে মৌমাছির একটা চাকে চেইনস ঢুকায় দেয়। মৌমাছি অ্যাটাক করে আর অ্যাক্সিডেন্টালি সে পুতুলের গলাটা কেটে ফেলে। ইয়ংজুনকে দেখা যায় সে পুতুলের কাটা মাথা দেখে ভয়ে দৌড় দেয়, আর এদিকে ক্যাং মৌমাছি থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। ইয়ংজুন দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, কে কোথায় আছিস, দ্রুত পালা, এই সাইকোটা আমাদের মেরে ফেলবে। ক্যাংকে দৌড়ে আসতে দেখে সাংদের গ্রুপ, আর তারা এটাই ভাবে যে সাইকো তাদেরকে মারার জন্য আসতেছে। জেসন এবং সাং বোরাকে রেখে দৌড় দেয়। এরপর আমরা দেখি বোরা সামনে সামনে দৌড়াচ্ছে আর ক্যাং পিছনে পিছনে দৌড়াচ্ছে। ক্যাং আসলে মৌমাছি থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। তোমরা তোমার বান্ধবীকে নিতে এসেছো, আগে মৌমাছি থেকে বাঁচো। বলতে বলতে ক্যাং অন্য রাস্তাতে দৌড় দেয়, আর এদিকে বোরা তো বিশ্বাসই করতে পারে না যে তার সাথে কি হলো। হঠাৎ করে তার একটা গাছের সঙ্গে মাথায় লাগে, আর সে এতটা রেগে যায় যে গাছে একটা লাথি দেয়। আর এই লাথির ফলে যেটা হয়, ওপর থেকে একটা গাছের লাকড়ি এসে তার এপার ওপার হয়ে যায়। আর আমরা তখন দেখতে পাই আস্তে আস্তে কোনো একটা জায়গায় নরকের দরজা খুলতেছে। এরপর আমরা দেখতে পাই হাইওয়েতে পুলিশের গাড়ি যাচ্ছে। পুলিশ অফিসার চই এখানে নামডংকে বলছিল, তুমি কি জানো যে আমি তোমার কেন সিনিয়র? তো নামডং জিজ্ঞাসা করে, স্যার কেন সিনিয়র? তো পুলিশ অফিসার চই বলে
তুমি তো জানো না কেন সব কেস আমার কাছে আসে, কারণ আমি এই এলাকার জেমস বন্ড, বুঝছো, আমি জেমস বন্ড। তো নামডং তো এগুলো শুনে খুব বিরক্ত হচ্ছিল, কিন্তু তিনি সিনিয়র তাই কিছু বলতে পারছিল না। এই অবস্থাতে হঠাৎ করে তাদের গাড়ির সামনে কিছু একটা দেখে চই এইভাবে আঁতকে ওঠে আর বলতে থাকে, ভূত ভূত, ব্যাকআপ পাঠাও, ভূত ভূত। আর আমরা তখন দেখি একটা ছেলেকে তাদের গাড়ির দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে। সে জম্বির মতো করে হাঁটছিল। কাছে আসতে দেখা যায় যে সেটা বেয়ং। বেয়ং ভূতের মতো করে তাদের দিকে তাকাচ্ছিল। এই সময়টাতে দেখি কেউ মেসেজ সেন্ড করতেছে, কিন্তু মেসেজ যাচ্ছিল না। আর সেটা মিনার ফোনে তখন নেটওয়ার্ক ছিল না। তারপরে দেখা যায় স্যাং রঙের কৌটো নিয়ে এসে রং এর সাথে তারপিন মিশ করতেছে। আর এই সময়টা তারপিনের বোতলটা দেখানো হয়, সেটাকে ভালো করে মনে রাখবেন। এরপর দেখি স্যাং রং মিশাতে মিশাতে ভালো করে মিনাকে দেখছিল। আমরা এ থেকে বুঝতে পারি স্যাং মিনাকে খুব পছন্দ করে ফেলেছে। এরপরে সে বলে, তুমি অনেক লাকি, তোমার কাছে বন্ধু আছে, আমার তো শুধু ভাইই আছে, আমার কাছে আর কেউ নেই। এই সময় আমরা দেখি স্যাং হঠাৎ করে খুব ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে শুরু করে। এইদিকে মিনা তাকে বোঝাতে থাকে যে তোমার কাছে ভাই আছে, তোমার ভাই তোমাকে অনেক বেশি ভালোবাসে। আর স্যাং পুরো দমে কান্না শুরু করে দেয়। এরপর আমরা ক্যাংকে বাসাতে ফিরতে দেখি, আর ক্যাংয়ের অবস্থা এমন ছিল। স্যাং জিজ্ঞাসা করে, তুমি সারাদিন কোথায় ছিলে? ক্যাং জিজ্ঞাসা করে, এই তুই মৌমাছির ছাতাটা ভাঙিসনি কেন? আর হঠাৎ করে তার মুখ থেকে এইভাবে একটা মাছি বের হয়ে দৌড় দেয়। এরপর আমরা দেখি বোরার লাশ নিয়ে জ্যাকসন আর সাংরা মিলে দাঁড়িয়েছিল, আর তারা চিন্তা করছিল এখন তারা কি করবে, কারণ সাইকোপ্যাথগুলো অনেক বেশি নৃশংসভাবে খুন করতেছে। তো সাং বলে, আমরা প্রতিশোধ নিব। আর এখানে জ্যাকসনও তার সাথে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি মিনা আর স্যাংকে মিলে ক্যাংকে সেবা করতে। এই সময় ক্যাং বলে, তোমার বন্ধুদেরকে আমি দেখেছি, তারা তোমাকে নিতে এসেছিল। এটা শুনেই স্যাংয়ের মন খুব খারাপ হয়ে যায়। তখন ক্যাং স্যাংকে বুঝায় যে সে তো চলেই যাবে, তাই না? তখন মিনা বলে যে না, আমি একটু ওয়েট করি ও তাদের জন্য, তারা আসুক তারপর আমাকে নিয়ে যাবে। এটা শুনেই স্যাং খুব খুশি হয়ে যায়। সিন শিফট হয় আর আমরা দেখি মিনা আর স্যাং মিলে ওয়াল পেইন্ট করতেছিল, আর তারা একসাথে খুব হাসাহাসি করতেছিল। তারা কাপলদের মতো একসাথে সব রকম কাজ করতেছিল, আর দূর থেকে ক্যাং তাদেরকে দেখছিল আর ঠিক এইভাবে বিরক্ত হচ্ছিল, কারণ সে একা হয়ে গেছে। এরপর আমরা দেখি স্যাংকে একটা বক্সে পেরেক মারতে, আর মিনা এসে জিজ্ঞাসা করে, তুমি এটাতে কি করবে? তখন স্যাং বলে, আমরা এটাতে গাজর মূলা এগুলো লাগাবো, এই মেশিনটাকে খেয়াল রাখবেন। মিনা তখন মেশিনটাকে নেয় আর বলে সে নিজেই এবার ট্রাই করতে চায়, কিন্তু মেশিনটা চলছিল না। তখন স্যাং বলে, মেশিনটা পুরনো তো, এখন চলবে। সে তারটাকে খুলে আবার লাগায়। মিনা খুশি হয়ে যায়, কারণ সে পেরেক মারতে পারছিল। স্যাং তখন দেখে মিনার পেরেক মারা, আর সে পেরেকগুলো ঠিক এইভাবে ছিল, মানে সে একটা ঠিক করে মারতে পারেনি, কিন্তু সে খুব খুশি। এটা দেখে স্যাংও তখন খুশি হচ্ছিল। এরপরে আমরা দেখি ক্যাংকে, সে মেশিনে কাঠগুড়ি করতেছিল আর খুব বিরক্ত, কারণ সে পুরোপুরি একা। স্যাং কোনোভাবে তাকে সময় দিচ্ছে না। সে এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ফ্রাস্ট্রেশনে সে একা একাই বক বক করতে থাকে আর বলতে থাকে, দেখেছিস মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেছে। তখন দেখি সে তার পুতুলের সঙ্গে কথা বলছিল। গাছের গুড়ির ওপরে ফ্রাস্ট্রেশন বের করতে থাকে। এই সময় আমরা দেখি দূর থেকে তার উপরে ইয়ংজন নজর রাখছিল, আর সে দৌড়িয়ে গিয়ে তার গ্রুপকে বলে, জানিস জানিস এই সাইকোরা না আমাদেরকে মারার জন্য প্ল্যান করছে, আর কিভাবে মারবে তার জন্য সে প্র্যাকটিসও করছে। এগুলো শুনে তো জ্যাকসন মাথা চুলকাতে শুরু করে যে তারা এখন কি করবে। এ সময় আমরা দেখি স্যাং আর মিনা আপন মনে কাজ করছে। মিনার চোখে হঠাৎ করে কিছু পড়াতে স্যাং সেটা দেখতে যায়। এ সময় আমরা সাংদেরকে বলতে শুনি, দেখ দেখ, মিনাকে মেরে ফেলার জন্য সাইকোপ্যাথটা কিভাবে কফিনের মধ্যে শুয়ে পিকচার তুলতেছে। এ সময় আমরা দেখি স্যাং পিকচার তুলতেছে, আর বক্সের মধ্যে শুয়ে মিনা সুন্দরভাবে পোজ দিচ্ছিল। এই সময়টাতে ইয়ংজুন বলে, দেখ দেখ, বেচারি মেয়েটাকে মেরে ফেলার জন্য কি শুরু করেছে সাইকোপ্যাথটা, কিভাবে হাসছে, আমাদের অবশ্যই তাকে তাড়াতাড়ি বাঁচানো উচিত। এরপর সাং প্ল্যান করে। সাং বলে, তুই যা, তুই গিয়ে ওই সাইকোটাকে ধর, আর আমরা দুইজন মিলে এইটাকে দেখছি। তখনই দেখা যায় জ্যাকসন একটা ছুরি বের করে। এরপর দেখা যায় ইয়ংজুন আর সাং মিলে স্যাংদেরকে আক্রমণ করার জন্য যাচ্ছে। এইদিকে জ্যাকসন ক্যাংকে ধরার জন্য গেছে। সে ক্যাংয়ের পিছন থেকে চাকু ছুঁড়ে মারে। চাকু যাওয়ার শব্দ তো হয়, কিন্তু চাকু দেখা যায় না, বা ক্যাং কোনো আত্মনাদ করে না। তারপরে ভালো করে জ্যাকসন দেখে সে নিজের পায়ে চাকুটি মেরে ফেলেছে, আর তার রিয়াকশান হয় এই রকম।
এরপর দেখা যায় স্যাংকে মারার জন্য যাচ্ছে, আর মিনা এটা দেখে ফেলে। আর মিনার রিয়াকশন দেখে স্যাংও তখন পিছনে ঘোরে, আর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠে বলে, আর সময় নেই, এখনই অ্যাটাক করতে হবে, সাইকোটা আমাদেরকে দেখে ফেলেছে। এদিকে স্যাং তখন মিনাকে বলছিল, তোমার বন্ধু এসেছে। স্যাংয়ের পায়ের সঙ্গে বেঁধে মেশিন পানিতে পড়তে দেখি, আর পানিতে তখন কারেন্ট হয়ে যায়। তখন মিনার বন্ধুদেরকে দেখে হাসছিল। আর এদিকে সাং অ্যাটাক করে বসে, আর হঠাৎ করে পানির মধ্যে পা দেওয়ার ফলে সে কারেন্টে শর্ট করে, আর তার অবস্থা এমন হয়। ইয়ংজুন তো তখন অনেক বেশি রেগে যায়, আর সে অ্যাটাক করে বসে, আর তারও অবস্থা ঠিক এই রকম হয়। সে অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু একটু পরে দেখা যায় তার হাতে সে হকি স্টিক এসে পড়ে তার মাথাতে লেগে সে সেখানেই মারা যায়। এরপরে আমরা দেখতে পাই জেসন প্রচুর রেগে যায়, আর সে ভাবে যেইভাবেই হোক সে এবার মেরেই ছাড়বে ক্যাংকে, আর সে অ্যাটাক করে বসে, আর সে এইভাবে মেশিনের মধ্যে চলে যায়। আর তখন ক্যাং বলতে থাকে, এই তুই মেশিনের মধ্যে কই থেকে আসলি? আর আমরা দেখতে পাই এদিকে জেসনের অবস্থা, সে পুরোপুরি পিষ্ট হয়ে গেছে। এতগুলো মৃত্যু দেখে মিনার অবস্থা তখন অনেক খারাপ। সে ভাবতেই পারছে না যে তার বন্ধুরা তাকে খুঁজতে এসে মারা গিয়েছে। মিনা অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে। ক্যাং দৌড়ে এসে স্যাংকে বলে, ভাই হঠাৎ করে কোনো একটা ছেলে এসে মেশিনের মধ্যে ঢুকে গেছে, একদম পিষ্ট হয়ে গেছে। এরপর দেখা যায় সাংকে দেখে জিজ্ঞাসা করে, এই বডিটা কই থেকে আসলো? স্যাং বলে, ওইদিকে দেখে, ওইদিকে আরেকটা আছে। এত কিছু দেখে মিনা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এদিকে দেখানো হয় নরকের দরজা খুব তাড়াতাড়ি করে খুলতেছে, আর পেন্টাগ্রামের মধ্যেও আলো জ্বলে উঠছে। এরপরে দেখা যায় অফিসার নামডং একটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িকে চেক করতেছে, আর সেটাও এইভাবে। এরপরে দেখা যায় অফিসার চইয়ের সঙ্গে বেয়ং কথা বলছিল। সে বলছিল তারা দুজন ভাই ছিল। অফিসার চই জিজ্ঞাসা করে তাদের কাছে কি কুকুর ছিল? বেয়ং সেখানে হ্যাঁ বলে। অফিসার চই তখন বলে, আমি জানতাম তারা অবশ্যই কিডন্যাপার। অফিসার চই নামডংকে বলে, দ্রুত চলো, আমাদের যেতে হবে। ক্যাংকে দেখা যায় রান্নাঘরে, আর এই সময় স্যাং মিনার সেবা করতেছিল। এরপর দেখা যায় ক্যাং আর স্যাং বসে থেকে আলোচনা করছে কেনই বা এভাবে সবাই এসে এখানেই মারা গেল। ক্যাং বলে, হতে পারে তারা কোনো কাল্টের সদস্য। স্যাং বলে, এমনও তো হতে পারে যে তারা মিনাকে মেরে ফেলতে চেয়েছিল, আর মিনা প্রাণ বাঁচাতে পানিতে লাফ দিয়েছিল। আর তখন ক্যাং বলে, হতেও পারে যেটা বাকেট লিস্ট টাইপের কোনো কিছু। এদিকে দেখা যায় সাংকে জেগে উঠতে। এরপর আমরা দেখি পুলিশ অফিসার চই গাড়িতে করে আসছে, আর এই সময়টাতে সেই কোদালটাকে দেখা যায় যেটা এর পূর্বে আমরা দেখেছি। হঠাৎ করে সেটা গাড়ির সঙ্গে লাগে, আর এইভাবে তেল বেরোতে থাকে। এরপরে আমরা দেখি ইয়ংজুনের বডির সামনে অফিসার চই দাঁড়িয়ে থেকে গবেষণা করছে কিভাবে তাকে মারা হয়েছে। এই সময় আমরা নামডংকে ওয়াকিটকিতে বলতে শুনি, স্যার আপনার অবশ্যই এখানে আসা উচিত, আমি একটা কবর পেয়েছি, আর এই কবরটা একদমই ফ্রেশ। মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই খুনিরা খুন করেছে। সিন শিফট হয়। এরপরে দেখা যায় জেসনের বডি নিয়ে তারা দাঁড়িয়ে থেকে গবেষণা করছে খুনিরা কত নৃশংস, আর কিভাবে এত নৃশংসভাবে খুন করতে পারে। পেছন থেকে তখন হঠাৎ করে সাং এসে বলে, হ্যাঁ তারা খুব নৃশংস। আর এই সময় বেয়ং খুব বেশি ইমোশনাল হয়ে যায়, আর সাং হঠাৎ করেই তাকে আঘাত করে বসে আর বলে, তোর এত কেন দেরি হলো? হ্যাঁ। এই সময় পুলিশ অফিসার চই বলে, এই দাঁড়াও, তোমরা একদম কোনো মারামারি করবে না, আমাকে হ্যান্ডেল করতে দাও। জেমস বন্ড যখন আসে তোমাদের এত চিন্তা কিসের? এ সময় সাং বলে, হ্যাঁ অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। অফিসার চই তখন অফিসার নামডংকে বলে, তুমি এদেরকে নিয়ে গাড়িতে যাও, আর আমি দেখছি, ভিতরটা আমাকে দেখতে হবে। এ সময় দেখা যায় ক্যাংকে কিচেনের নিচে বসে থাকতে। সে উঠে দৌড় দেয় তার ভাইকে বলতে, আর চই চুপি চুপি বাড়ির ভেতরে আসে। হঠাৎ করে সে শব্দ শুনতে পেয়ে এত ভয় পেয়ে যায়, আর দেখে যেটা কেটলির শব্দ ছিল। এরপরে আমরা দেখি স্যাং আর ক্যাংকে কথা বলতে। স্যাং বলে, ভাই আমাদের পুলিশকে বলা উচিত। ক্যাং বলে, পুলিশ কখনোই আমাদেরকে বুঝবে না। তখন আমরা দেখি চই বাইরে থেকে তাদের কথা শুনছিল। আর তখন স্যাং বলে, ভাই আমরা যদি লাশটাকে না বের করি তাহলে মেশিন নষ্ট হয়ে যাবে। ক্যাং বলে, তুই পাগল, লাশে হাত দিলে হাতের দাগ থেকে যাবে। চই তখন বলে, দেখেছি সেরা কিভাবে লাশ গুম করবে তার প্ল্যান করছে, আমি এদেরকে একদমই সফল হতে দিব না। হঠাৎ করে সে লাথি দেয়, আর এইভাবে দরজা ভেঙে ঢোকার বদলে তার পা এভাবে ঢুকে যায়, আর সে ঝুলতে ঝুলতে ভিতরে ঢুকে বলে, তোদেরকে কখনোই আমি সফল হতে দিব না। যখন আমি আছি এখানে তোরা কিভাবে সফল হবি? অফিসার চই এরপরে বেডের দিকে দেখে বলে, তোরা আরেকটাকে মেরে এভাবে বেডের ওপর রেখে দিয়েছিস, তোরা এতটা নৃশংস, আমি তোদেরকে ছাড়বো না। এরপরে দেখা যায় অফিসার চই ক্যাং আর স্যাংকে হ্যান্ডস আপ করতে বলে, আর বলে, এই তোরা বের হ। অফিসার চই এরপরে ক্যাং আর স্যাংকে হ্যান্ডকাপ পরানোর জন্য হ্যান্ডকাপ বের করে, আর ঠিক এইভাবে সে সেই পিলারটাতে হেলান দেয় যেটা এর আগে আমরা ক্যাংকে হেলান দিতে দেখেছিলাম, আর কি অবস্থা সেটা আমরা দেখেছি। তখন স্যাং বলে, স্যার আপনারও আমাদের মতো শুয়ে পড়া উচিত। তো তখন অফিসার চই বলে, এই
আর সঙ্গে সঙ্গে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। চই তখন টলতে টলতে উঠে বলে, এই তোরা আমাকে মারার জন্য এইভাবে জাল বিছাইছিস? বলতে বলতে সে এইভাবে টলতেছিল আর হঠাৎ করে গিয়ে কেটলির ওপর হাত দেয়। তার অবস্থা হয় এমন। চই তখন বলতে থাকে, আর কত জাল বিছিয়েছিস? হঠাৎ করে তার হাত থেকে গুলি চলে যায় আর বাইরে থেকে নামডংরা শুনতে পায়। নামডং তো প্রস্তুত হয়ে যায় গুলি করার জন্য। আর তখন দেখা যায় এইভাবে টলতে টলতে অফিসার চই বের হয়েছে। তার অবস্থা দেখে নামডং খুব হাসতে থাকে। অফিসার চইয়ের অবস্থা তখন ছিল এরকম। চই হঠাৎ করে মাটিতে পড়ে যায় আর তার হাত থেকে গুলি ছোড়ে আর সেই গুলিটা গিয়ে লাগে সেই তেলে যেটা গাড়ি থেকে এতক্ষণ পড়ছিল। আর এদিকে ক্যাং তো তাকে বাঁচানোর জন্য দেখা যায় চট ভিজায় নিয়ে এসে পানির মধ্যে মারতে থাকে। আর হঠাৎ করে স্যাং 2 বোতল পানি নিয়ে এসে মেরে দেয় আর এই অবস্থা ক্রিয়েট হয়। এইদিকে সাং তো পালিয়ে গিয়েছে আর আমরা দেখতে পাই সিচুয়েশনটা কেমন হয়েছে। বাইরে ওখানে আগুন জ্বলছে আর এদিকে দূরে এভাবে আমাদেরকে দেখানো হয় নামডং পড়ে আছে। আর এই সময় বোতলটাকে দেখানো হয় সেই তারপিনের বোতল, এটা কোনো পানি ছিল না। স্যাংয়ে তো প্রথমে দেখতে পায় আর সে বলে আমি এটা বুঝিনি। আর এদিকে সাং গুলি উঠায় নিয়ে চলে আসে আর গুলি করতে শুরু করে, বলে যে আমি তোদেরকে ছাড়বো না, বাইরে বের হ। এদিকে ক্যাং আর সাং পালিয়ে বাঁচার চেষ্টা করে আর দেখা যায় সাং তাদের কুকুরকে ধরে নিয়েছে আর বলছে তোরা যদি বের না হোস তাহলে তোদের কুকুরকে আমি মেরে দিব। এই সময়টাতে স্যাং তার ভাইকে বলে, ভাই তারা আমাদের ডয়কে ধরে নিয়েছে। তখন স্যাং আর ক্যাং মিলে বুদ্ধি করে আর স্যাং এইভাবে বাড়ি থেকে বের হয়। আর তখন দেখা যায় সাং বন্দুক নিয়ে রেডি। তখন দেখা যায় স্যাংকে সেও তার সেই লোহা মারা মেশিনটা নিয়ে রেডি। আর এদিকে দেখা যায় 2 পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়, ওরা গুলি করছে আর স্যাং এখানে তার পেরেক মারা মেশিনটা দিয়ে পেরেক মারছে আর এদিকে মিনা জেগে ওঠে। এরপরে আমরা দেখি ক্যাং পিছন থেকে গিয়ে তার কুকুরটাকে বাঁচিয়ে নিয়েছে আর সে কুকুরটাকে ধরে নিয়ে দৌড় দেয় জঙ্গলের দিকে। আর পিছনে পিছনে সাং আর বেয়ংও দৌড় দেয়। এত কিছুর পরে আমরা দেখি মিনা বাইরে এসে স্যাংকে এই অবস্থায় দেখে আর জিজ্ঞাসা করে বাইরে এতক্ষণ কি হচ্ছিল। স্যাং তখন বলে যে বাইরে আসলে কি হচ্ছিল। এরপরে আমরা দেখি সেই পোড়া গাড়ি। এরপরে আমরা এক্সোরিজমের একটা ভিডিও চলতে দেখি আর নান তখন বসেছিল সেই বংয়ের পাশে। বংয়ের অতীত থেকে কিছু দেখানো হয় আমাদেরকে। বং তখন একজন প্রিস্টকে বলে আপনি প্লিজ যাবেন না আমাদেরকে ছেড়ে। প্রিস্ট তখন বলে তুমি পারবে, বলে বইটি দেয়। আর তখন বং বলে আমি ইংরেজি পারি না। প্রিস্ট তখন তাকে বোঝায় আর এক সময় দেখা যায় বংয়ের ওপর এতটা বিরক্ত হয় যে প্রিস্ট তখন কোনো কথা না বলে বংকে রেখে চলে যায়। এই সময় দেখা যায় বং হঠাৎ করে জেগে ওঠে আর সে এত জোরে চেঁচিয়ে ওঠে আর তখন জিজ্ঞাসা করে আমার বইটি কোথায়, আমার বইটি দরকার। তখন দেখে তার বইটিতে সেই মন্ত্রটিকে আর সেই মন্ত্রটি পুরোপুরি এখন ভিজিবল হয়ে উঠছে। আর তখন দেখা যায় মন্ত্রটাতে বলা আছে 5টা গাধা মিলে একটা ছাগলকে মারবে আর এরপরেই সেই পেন্টাগ্রামটি জেগে উঠবে আর একজন পুলিশ অফিসার এটাতে তাদেরকে সহায়তা করবে। আর তখন দেখা যায় ছাগলের আত্মা বোরার বডিকে পজেস করে নিচ্ছে। বং তখন বলে আমার তাদেরকে সাহায্য করতে যেতে হবে, সময় হয়ে গিয়েছে। এরপরে দেখানো হয় রাতের দৃশ্য আর ক্যাংকে সাংরা ধরে অনেক পেটাচ্ছে। ক্যাং তখন বলছিল আমার কোনো দোষ নেই, আমি তোমার বন্ধুদেরকে মারিনি, তারা আপনা থেকেই মারা গিয়েছে। এরপর আমরা দেখি স্যাংদেরকে আসতে। স্যাং তার ভাইকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে আসে। স্যাংকে দেখা মাত্র সাং আঘাত করে আর মিনা তাকে বলতে শুরু করে তুমি তাকে মেরো না, তার কোনো দোষ নেই, আমি সব দেখেছি। তোমরা তো আমাকে খুঁজতে এখানে এসেছিলে তাই না? আমি একদম ঠিক আছি, তারা আমার কোনো ক্ষতি করেনি। সাং এতক্ষণ সব শুনতেছিল আর এরপরে বলে তোমার মতো মেয়ের জন্য কে এখানে আসবে? আমি তো শুধুমাত্র আমার ফোনের জন্য এখানে এসেছি। তুমি কি মনে করেছো তোমার মতো মেয়েকে কে কেয়ার করে? এগুলো বলতে বলতে সে ফোন খুঁজতেছিল জ্যাকেটের পকেটে। মিনা তো এগুলো দেখে আশ্চর্য হয়ে যায়। স্যাং তখন বলে একদম বাজে বকবে না। সাং তখন ফোনটাকে খুঁজে পায় আর বলে আমি এই মেয়ের জন্য কখনোই আসতাম না, আমি শুধুমাত্র এখানে আমার ফোনের জন্য এসেছি। হঠাৎ করে বেইয়ং পিছন থেকে এসে তার মাথায় বাড়ি দেয় আর বলে খুব ভালো করেছিস ফোনটাকে পেয়ে, এই ফোনটা থেকে আমি সব লিক করে দেব। বলেই সে ফোনটিকে নিয়ে দৌড় দেয়। একটু পরে দেখা যায় সে উল্টো দিকে ঘুরে ফিরে আসছে আর ভূত ভূত বলে যাচ্ছে। হঠাৎ করে সে গিয়ে সাংকে চেপে ধরে আর বলে আমাকে বাঁচা। সাং তখন প্রচণ্ড রেগে যায়। বেয়ং তখন বলতে থাকে বোরা ভূত হয়ে গেছে, বোরা আমাদেরকে ধরার জন্য আসতেছে। তখন আমরা দেখতে পাই বোরা সত্যি সামনের দিকে এগোচ্ছে, কিন্তু সে স্বাভাবিক ছিল না। আর তখন স্যাং জিজ্ঞাসা করে আচ্ছা মিনা, তোমার বান্ধবীর কি হয়েছে, সে এমন কেন করছে?
বুঝতে আর বাকি থাকে না ছাগলের আত্মা পুরোপুরি বোরার বডিকে পজেস করে নিয়েছে। তখন শুরু হয় বোরার তাণ্ডব। বোরা বেইয়ং এর পিছনে পড়ে যায়। এত কিছুর পরে সাং এর হুঁশ ফেরে। সে বলে বোরা ভূত হয়ে গিয়েছে, আমার অবশ্যই এখনই পালাতে হবে, বলেই সে দৌড় দেয়। তখন আমরা ক্যাংকে বলতে শুনি, আরে ভাই আমাকে কেউ গাছ থেকে তো খোলো। তখন স্যাং বলে হ্যাঁ অবশ্যই। এরপরে দেখা যায় সাং গাড়িতে চাবি না পেয়ে স্যাংদের বাসার মধ্যে ঢোকে এবং চাবি খুঁজতে থাকে। হঠাৎ করে সে সেখানে সেই পিস্তলটিকে পায় যেটা স্যাংরা বেসমেন্ট থেকে এনেছিল। এই সময় দেখা যায় ক্যাংকে নিয়ে স্যাং এবং মিনা বাসাতে ফিরেছে। এরপরে দেখা যায় সাং সেই পিস্তলটিকে ধরে বলে আমাকে চাবিটা দাও। এরপরে দেখা যায় ক্যাং চাবিটি দিয়ে দেয়। সাং চাবি নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দরজা খোলার পর দেখে সেখানে আগে থেকে বেইয়ং দাঁড়িয়েছিল, আর বেইয়ং স্বাভাবিক ছিল না। এরপরে দেখা যায় বেইয়ং সাংয়ের ওপরে অ্যাটাক করে বসে। সাং তখন তার কাছে থাকা সেই মন্ত্রের কাগজটা বের করে বলে আমার এই সময়ের জন্যই এটি আমার সঙ্গে ছিল, আমার দাদা আমাকে দিয়েছে, তুই জানিস এটার দাম 1,00,000 টাকা, তুই এখন ভস্ম হয়ে যাবি। তারপরে দেখা যায় বেইয়ংকে কিছুক্ষণের জন্য চুপ হতে। তখন সাং মনে করে তার মানে এটার কাজ হচ্ছে, কিন্তু হঠাৎ করে বেইয়ং মন্ত্রের কাগজটাতে আগুন ধরিয়ে দেয়। এরপরে বেইয়ং সাংয়ের ওপর অ্যাটাক করে বসে। এরপর দেখা যায় মিনা সাংকে সাহায্য করতে যায়। স্যাং তখন বেইয়ংকে ধরে কোনো মতে বেসমেন্টের মধ্যে আটকে দেয়। এই সময়টা দেখা যায় সাংকে হঠাৎ করে বেসমেন্টের নিচে থেকে বেইয়ং টেনে নিয়ে চলে যায়। মিনা, স্যাং, ক্যাং সবাই মিলে যখন সে ভাঙা অংশ দিয়ে নিচে দেখে, তখন আমরা দেখতে পাই নিচে আস্তে আস্তে ডেভিল জেগে উঠছে। এরপরে আমরা বাসার বাইরে বংকে আসতে দেখি। এরপরে দেখা যায় সাংকে ডেভিল বশে নিয়ে নিচ্ছে। মিনাকে তখন আমরা বলতে শুনি আমাদের কি পালানো উচিত নয়। পালানোর সময় তাদের বংয়ের সঙ্গে দেখা হয়, আর বং ভিতরে ঢুকেই বলে এই তোরা এক্ষুনি মেয়েটাকে ছেড়ে দে, ডেভিল এক্ষুনি বের হয়ে যা। সে এখানে ক্যাং এবং স্যাংকে ডেভিল ভেবেছিল। এরপরে স্যাং বলে আমরা ডেভিল নয়, ডেভিল নিচে আছে। আর হঠাৎ করে শব্দ হয়, আর দেখা যায় সাং পুরোপুরি পলস্ট অবস্থাতে সেলিংয়ের উপরে বসে আছে। এরপরে সাং বংকে দেখে বলে তুই এসেছিস, তোর সাথেই আমার দরকার ছিল। এরপরে সাং চিৎকার দিয়ে ওঠে, আর বাইরে আমরা নামডংকে তখন জেগে উঠতে দেখি। এরপরে সে আশেপাশে দেখতে থাকে। সে প্রথমে বুঝছিল না সে কোথায় আছে। এরপরে তার অবস্থা এই রকম দেখে সে প্রথমেই যায় চইয়ের কাছে, আর তার প্যান্ট খুলে নিতে নিতে বলে স্যার প্লিজ মাফ করে দেন, এটা একদম পার্সোনাল ইস্যু নয়। এরপর আমাদেরকে দেখানো হয় ভিতরে সাংয়ের সঙ্গে ডং ফাইট করতেছিল, আর হঠাৎ করে ডংকে সাং মেরে উড়ায় দেয়। আর এরপরেই দেখা যায় একটা পেট্রোলের বোতল ঢেলে পড়েছে। ক্যাং বোতলটাতে আগুন ধরিয়ে দেয়, আর এরপরে তারা বের হয়ে যায়। কিন্তু দেখা যায় একটু পরেই সাং বের হয়ে এসেছে। এরপরে দেখা যায় পুলিশ অফিসার চইয়ের বডি আস্তে আস্তে পজেসড হয়ে যাচ্ছে। চইয়ের বডি তখন ডেমনের পজিশনে ছিল, আর এই সব কিছু নামডং দূর থেকে দেখছিল। এরপরে দেখা যায় ইয়ংজুনের বডিও উঠে দাঁড়িয়েছে। ক্যাং এখানে ইমোশনাল হতে হতে স্যাং আর মিনাকে বলে তোমরা এখান থেকে চলে যাও, আর স্যাংকে বলতে থাকে তুই অনেক ভালো ভাই, আমি তোকে অনেক মিস করব। আর ক্যাং এখানে রেডি হয়ে যায় ডেমনদের সাথে ফাইট করার জন্য, কিন্তু হঠাৎ করে সে পাশে দেখে স্যাং নেই। সে তখন বলে আমার ইমোশনের পুরোপুরি তুই ধাজিয়া উড়াই দিছিস। ক্যাং এখানে একা ফাইট করতে যাচ্ছে দেখে স্যাং মিনারকে বলে তোমার সঙ্গে কাটানোর সময়টা আমার জন্য অনেক বেশি মধুর ছিল, তোমাকে ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। ক্যাং এখানে ডেমনের সঙ্গে পেরে উঠছিল না। ইয়ংজুন তখন তাকে প্রায় মেরেই ফেলেছিল। হঠাৎ করে এসে চেইনস নিয়ে স্যাং ঝাঁপিয়ে পড়ে, আর তার ভাইকে শেষ মুহূর্তে বাঁচিয়ে নেয়। আর তখন ইয়ংজুনের মাথা গিয়ে পড়ে নামডংয়ের সামনে। ক্যাং আর স্যাং মিলে ঠিক করে তারা ডেমনের সঙ্গে ফাইট করবে, কিন্তু তারা পেরে উঠছিল না। চই এরপর মিনাকে বলে তোমাকে সে পিস্তলটি খুঁজে বের করতে হবে, সে পিস্তলটি দিয়ে শুধুমাত্র ডেভিলকে মারা সম্ভব। মিনা পিস্তলটিকে খুঁজে পায়, কিন্তু এর ভিতরে কোনো বুলেট ছিল না। মিনা বুলেট খুঁজতে শুরু করে। এরপর দেখা যায় সে একটা বুলেট খুঁজে পায়। ততক্ষণে ডেমন স্যাং ও ক্যাং এর অবস্থা খুব বাজে করে ফেলেছে। এরপরে দেখা যায় অফিসার নামডং ডেমনকে তার হাতের লাঠি দিয়ে আঘাত করে, আর এরকম একটা সিন ক্রিয়েট হয়। কারণ যাকে কোনো কিছু দিয়ে মারা যাচ্ছে না তাকে সে এইভাবে লাঠি দিয়ে আঘাত করে। ডেমনটাও আমাদের মতো অবাক ছিল যে ও আসলে কি করতে চাচ্ছে। ডেমনও তখন তাকে আঘাত করে। ডেমনটা তখন চেইনস নিয়ে ক্যাং ও স্যাংকে মারার প্রস্তুতি নেয়। এই মুহূর্তটাতে মিনাকে দেখা যায় সে পেরেক মারা মেশিনে বন্দুকের গুলি সেট করে ডেমনকে মারার জন্য রেডি হয় এবং মারে, কিন্তু দেখা যায় গুলি চলে না। তখন আমরা দেখি তারটা খোলা ছিল। তখন ক্যাং আর স্যাং গিয়ে তারটা লাগিয়ে দেয় আর বলে এখন মারো। সঙ্গে সঙ্গে মিনা গুলিটা চালায়, আর দেখা যায় ডেমনকে ধ্বংস হতে। এই সময়টাতে ওপর থেকে একটি হাত এসে ডেমনকে নরকে নিয়ে চলে যায়।
এ সময় দেখানো হয় সকাল হয়ে গিয়েছে আর পেন্টাগ্রাম থেকে ডেমনিক শক্তিও চলে যেতে। এরপরে দেখানো হয় ক্যাং ও স্যাং মিলে নিউজ চ্যানেলে বলছে তারা কিভাবে ডেমনের সঙ্গে লড়াই করেছিল, তাদের কোনো দোষ নেই, এই মৃত্যুগুলো কিভাবে হয়েছিল। অফিসার ন্যামডং এখানে বলছিল ওপর থেকে হাত এসে কিভাবে ডেমনকে নিয়ে গিয়েছে, আর সে বলে ক্যাং ও স্যাং পুরোপুরি নির্দোষ, তারাই তাকে বাঁচিয়েছে। এরপরে আমাদেরকে দেখানো হয় স্যাং ও মিনার বিয়ে হচ্ছে আর তারা খুব সুখে শান্তিতে সংসার করছে, তাদের তিনজনার সুন্দর ফ্যামিলি। মুভির শেষে একটা জিনিস নিয়ে সরি বলছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ নিয়ে এখানে প্রচুর পাখি আছে আর অনেক শব্দ হতে থাকে, এর জন্য আমি খুবই খুবই দুঃখিত। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।